অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিবেশন গত 8 নভেম্বর 2020 তারিখে শুরু হয়ে 10 কার্যদিবস চলার পর আজকে সমাপ্ত হতে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই অধিবেশনেই আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বান করার পরামর্শ দিয়েছেন এবং মহামান্য রাষ্ট্রপতি সে অধিবেশন আহ্বান করেছেন এবং এই অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিয়ে অধিবেশনকে আরও মহিমান্বিত করেছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং তাই নির্দেশে এবং পরিকল্পনা অনুযায়ী সত্যের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছেন। আমি আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমাদের 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগ আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে। জাতিপিতা একটি দেশ দিয়ে গেছেন আমাদের এবং একটা যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন। মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে। মাননীয় স্পিকার, এই অধিবেশনে বিশেষ অধিবেশন একটি প্রস্তাব আনার সুযোগ আপনি আমাকে দিয়েছেন, যে আমি মনে করি এটা আমার জন্য একটা বিরল সম্মান যে আমি এই অধিবেশনে আমাদের কার্যপ্রণালী বিধির 147 সাধারণ আলোচনা, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সশ্রদ্ধ বিনম্র শ্রদ্ধা জানাবার একটা প্রস্তাব উত্থাপন করেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের জাতীয় সংসদের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে যারা বক্তব্য রেখেছেন, এবং মহামান্য রাষ্ট্রপতিকে আমি শ্রদ্ধা জানাচ্ছি যে তিনি ভাষণ রেখেছেন, এবং যে সকল সদস্যরা আমাদের সরকারি বিরোধী দল সকলেই এই ভাষণের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং এই প্রস্তাবটা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে। সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, সবথেকে বড় কথা, এই সংসদে জাতির পিতার সেই 10ই জানুয়ারি 1972 সাল তিনি যেদিন ফিরে এসেছিলেন পাকিস্তানি কারাগার থেকে, তার সেই ভাষণ, ঐতিহাসিক ভাষণ, এবং সেটা শুনিয়েছেন। আর সেই সাথে মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের যে একটি সংবিধান উপহার দিয়েছেন, যে উপহার দিয়েছিলেন, একদম বাইরে বের করে দিয়েছ। মাননীয় স্পিকার, 4 নভেম্বর 1972 সালে সেই সংবিধান প্রণয়নকালে জাতির পিতা যে ঐতিহাসিক ভাষণ দেন, যে সংবিধানটা কেন, কি কারণে, এবং এত অল্প সময়ের মধ্যে একটা সংবিধান দেওয়া পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। সেই ভাষণটাও এই জাতীয় সংসদে শোনানো হয়েছে। কাজে আমি মনে করি এই ভাষণগুলির মধ্য দিয়ে বাংলাদেশের আমাদের নতুন প্রজন্ম, মানে কি অনেকেই, কারণ 75-এ 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলা হয়েছিল।
তার ঐতিহাসিক ভাষণগুলি বাজানো হতো না, কোথাও তার নামটা পর্যন্ত রাখা হতো না। এমন একটা পরিবেশ, এবং তার বিরুদ্ধে বা আমাদের পরিবারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা রটনা করা হয়েছিল। কিন্তু এই ভাষণগুলির মধ্য দিয়ে মানুষ অনেক সত্যকে জানতে পেরেছে। আর আজকে আমি আপনাকে অনুরোধ করব যে আরেকটি ভাষণ, কারণ জাতিপিতা কী চেয়েছিলেন? একটি দেশ তিনি শুধু স্বাধীন করে দিয়ে যাননি, তার একটা স্বপ্ন ছিল। তিনি ৭২ সালে ২৬ মার্চ অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসে তিনি যে একটা আমাদের স্বাধীনতা বর্ষপূর্তিতে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, আমি একটু কোট করছি, আমি আপনাদের নিশ্চিত আশ্বাস দিচ্ছি, শহীদের রক্ত বৃথা যেন না যায়। শ্মশান বাংলাকে আমরা সোনার বাংলায় গড়ে তুলতে চাই, যে বাংলায় আগামী দিনের মায়েরা হাসবে, শিশুরা খেলবে, আমরা শোষণমুক্ত সমাজ গড়ে তুলব। আনকোট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের সুখ স্বাচ্ছন্দ্য দেখেননি বা তার সন্তানদের আরাম আয়েশের কথাও চিন্তা করেননি। তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। তার সারা জীবনের স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, সোনার বাংলা গড়ে তুলবেন, যে বাংলায় মায়েরা হাসবে, শিশুরা খেলবে, মুটে মজুর, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ প্রত্যেকে পেট ভরে খাবে, তাদের পরনে কাপড় থাকবে, অসুখের চিকিৎসা পাবে এবং ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পাবে, একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে, বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। সেটাই তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল এবং সেই স্বপ্নই তিনি রেখেছিলেন। কিন্তু সেই স্বপ্নটা অধুরা রয়ে গেছে। যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুললেন, তিনি একটা সংবিধান দিলেন। শুধু সংবিধান না, সংবিধান দেওয়ার পর সেই সংবিধানের ভিত্তিতে আবার নির্বাচনও দিলেন এবং তারপর তিনি একটা পরিবর্তন আনতে চাইলেন। কারণ তার কথা ছিল সেই ব্রিটিশ আমলে সৃষ্টি করা যে পদ্ধতি, যে সিস্টেম বা পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির সিস্টেম সেটা দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না। তাই তিনি ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দিতে চেয়েছিলেন এবং খুব দ্রুততার সাথে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার স্বপ্ন দেখেছিলেন। এবং সেই কারণে তিনি দল মত নির্বিশেষে সকল পেশার শ্রেণীর মানুষকে নিয়ে এবং একটা রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে বা রাষ্ট্রীয় পরিচালনায় যারা সম্পৃক্ত, আমাদের প্রতিরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বকাজে যারা সম্পৃক্ত, সকলকে নিয়ে এবং সব দলকে নিয়ে তিনি একটা ঐক্য সৃষ্টি করেছিলেন, জাতীয় ঐক্য। সে জাতীয় ঐক্য লক্ষ্য ছিল উৎপাদন বৃদ্ধি করা, দেশকে সমৃদ্ধশালী করা, দেশকে উন্নত করা এবং দ্রুততার সাথে। তার জন্য তিনি ক্ষমতা একেবারে বিকেন্দ্রীকরণ করে তৃণমূলে নিয়ে যেতে চেয়েছিলেন, যে সেখান থেকেই বাংলাদেশের উন্নয়নটা শুরু হবে। এবং তার জন্য যে পরিবর্তনটা তিনি এনেছিলেন, যদিও সেই জিনিসটা কেউ কখনো ভালোভাবে জানারও সুযোগ পায়নি বা সে করারও সুযোগ তিনি পাননি, তাকে সেই সুযোগটা দেয়া হয় নাই। কারণ 15ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলো এবং তারপর থেকে একটা অপবাদ দেওয়া হলো যে তিনি একদলীয় শাসন ব্যবস্থা করতে চেয়েছিলেন, রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন, ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন। যে মানুষটা তার জীবনের সবটুকু বিসর্জন দিয়েছেন একটি জাতির জন্য, যে মানুষটা তার জীবনের কোনো আরামায়েশের দিকে তাকাননি, বারবার নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন একটা জনগোষ্ঠীর জন্য, তাদের একটা স্বতন্ত্র পরিচয় দেওয়ার জন্য, রাষ্ট্র দেওয়ার জন্য, তিনি কেন এই ক্ষমতার লোভ করবেন? তার ক্ষমতার লোভ থাকলে তো তিনি অনেকবারই ক্ষমতায় যেতে পারতেন। যখনই যে এসছে তাকে তো মন্ত্রী বানাবেন, ক্ষমতা দেবেন, সেরকম তিনি তো তা চাননি।
তিনি একটা জাতিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তাই মাননীয় স্পিকার, আপনার কাছে আমার অনুরোধ, আজকে আপনি শেষ করবেন তিনি সেই পরিবর্তনটা আনার জন্য যে ভাষণটা দিয়েছিলেন এই জাতীয় সংসদে, যে ভাষণটা তিনি 1975 সালের 25শে জানুয়ারি যখন তিনি সংবিধান সংশোধন করেন, সেই ভাষণটা আজকে আমরা শুনতে চাই। আমি মনে করি আমাদের সকলে, সমগ্র জাতিরও শোনা দরকার যে তিনি কেন করেছিলেন, কিসের জন্য করতে চেয়েছিলেন, করার উদ্দেশ্যটা কী ছিল, লক্ষ্যটা কী ছিল এবং তাতে জাতি কীভাবে উপকৃত হতো, সেটা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যাক, আমি খুব বেশি কথা বলতে চাই না আজকে, আমি ভাষণটা শুনতেই চাই, সবাই শুনুক। শুধু আমি একটুকু কথা বলবো, সেটা হলো করোনা ভাইরাস একটা মহামারী আকারে দেখা দিয়েছে সারা পৃথিবী জুড়ে। তার আবার একটা যেটাকে বলে দ্বিতীয় ওয়েভ, সেকেন্ড ওয়েভ, অর্থাৎ আবার ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গায়। সে ধাক্কাটা আমাদের দেশেও আসতে শুরু করেছে। আমরা এখন থেকে সচেতন, হয়তো গতবার হঠাৎ করে আসা যাতে অনেক কাজ আমরা করতে পারিনি, কিন্তু এবার আমরা আরও বেশি প্রস্তুতি নিয়েছি এবং যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা নিয়ে এখনও রিসার্চ চলছে, আমরা আগাম বুকিং দিয়েছি যাতে সেটা চালু আসার সাথে বাংলাদেশের মানুষের যদি আমরা আনতে পারি, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেই দিক থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। তো এখানে কয়েকটি বিষয় আমাদের বিরোধী দলের মাননীয় উপনেতা এনেছেন, সে বিষয়ে একটু আমি বলতে চাই। করোনার সঙ্গে সম্পৃক্ত তিনি স্কুল খোলার কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমেরিকায় কিন্তু স্কুল খুলে দিয়েছিল একটা পর্যায়ে, তারপরে তারা বন্ধ করতে বাধ্য হয়। ইউরোপে এরকম ঘটনা ঘটে, ইংল্যান্ডেও ঘটে। তার কারণ সেখানে ব্যাপক হারে বেড়ে যায়। আমরা একটা প্রস্তুতি নিচ্ছিলাম, যখনই করোনার এটা কমে গেল, প্রকোপটা কমে গেল, আমি আমাদের শিক্ষামন্ত্রী আমরা আলোচনা করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে আবার ইউরোপে দেখা দিল। কিন্তু এই যে ছেলেপেলেগুলি স্কুলে যাবে, বাচ্চারা, শিক্ষকরা বা তাদের গার্জিয়ান সবাই যে তাদের যেতে হবে, এটা একটা সংক্রামক ব্যাধি, এখনও এটা চিকিৎসাই বের হয়নি। তারপর আমরা চিকিৎসা দিচ্ছি, মানুষ ভালো হচ্ছে। তো সেখানে এই ঝুঁকিটা আমরা ছেলে মেয়েদের জন্য কেন নেব? হ্যাঁ, এটা ঠিক, স্কুলে না যেতে পারে বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, কারণ আজকালকার তো সবাই সুখী পরিবার, মাদের যে হয়তো একটা বাচ্চা দুটো বাচ্চা ঘরে এককভাবে থাকে। আগে তো একান্নবর্তী পরিবার ছিল, সবাই একসাথে থেকে হেসে খেলে চলতো। এখন তো সেই সুযোগটা কম, যে জন্য বাচ্চাদের খুবই কষ্ট, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও তাদের তো মৃত্যুর ঝুঁকিতে আমরা ঠেলে দিতে পারি না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের সেই চেষ্টাটা আছে। আর অটো প্রমোশনের ব্যাপারে আমি বলবো, তাহলে তো আমাদের কিন্তু আগে সেমিস্টার সিস্টেম ছিল না। আমি প্রথমবার সরকারি সেই সেমিস্টার সিস্টেম চালু করি, কাজে সেখানে সারা বছর তারা যে পরীক্ষা দিয়েছে তারই ভিত্তিতে একটা রেজাল্ট হয়। এটা কিন্তু ইংল্যান্ডেও দিয়েছে, এটা পৃথিবীর অনেক দেশেই দিয়েছে। এতে খুব বেশি একটা ক্ষতি হয় তা না। তারা তারপরে তো স্কুল করবে, পড়বে, পরীক্ষা দেবে, যারা টিকে থাকবে থাকবে, নইলে আবার পরীক্ষা দেবে, সেই সুযোগটা তাদের আছে। তার যে অটো প্রমোশনে এমন একটা খুব ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু ঠিক না। ওই একদিন বসে লিখে পাস করে সেই পাশেই পাস, আর সারা বছর যে পরীক্ষা দিয়ে যে রেজাল্ট, সে রেজাল্ট না, এটা তো হতে পারে না। বরং সেইভাবে যদি সারা বছরের রেজাল্ট একসাথে করে প্রমোশন দিয়ে দেওয়া যায়, সেটা আমি তো মনে করি আরও তাদের মেধার পরিচয়টা পাওয়া যায়, আরও ভালো রেজাল্ট পাওয়া যায় তাতে। সেই সাথে আমি একটা কথা বলবো, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, আমরা কিন্তু ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান অনেক সরকারিকরণ করে দিয়েছি। প্রত্যেকটা জেলা উপজেলায় স্কুল কলেজও করা হয়েছে, এখন সব এমপিওভুক্ত করা হয়েছে। এখন সব এমপিওভুক্ত সবই সরকারি কেন করতে হবে? কারণ স্কুল করার একটা নিয়ম আছে, অনেকে সেই নিয়ম মানেননি। যেখানে যেখানে যখন তখন একটা স্কুল খুলে ফেলেছেন, হয়তো ছাত্রছাত্রী নাই সেখানে, এরকমও আছে। ছাত্রছাত্রী থেকে শিক্ষকের সংখ্যাও বেশি, সেরকম আছে। সেটা মাদ্রাসা, স্কুল, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে কিন্তু আমরা আমাদের শিক্ষার ব্যবস্থা এবং শিক্ষা নীতিমালা দিয়েছি, তাতে সবাইকে আমরা একটা শিক্ষার একটা নিয়মের মধ্যে আমরা ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি এবং সেটা আমরা করে যাচ্ছি।
আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, সেদিকে লক্ষ্য রেখেই আমরা করেছি। আরও অনেকগুলি বিষয় আমি আর বেশি কথা না বলে শুধু এইটুকু বলবো, মাননীয় স্পিকার, এবারের আমাদের এই সংসদটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং এই অল্প দিনের মধ্যে আমরা 9টা বিল, এই আজকে দুটো নিয়ে 9টা বিল আমরা পাশ করলাম। তাছাড়া মুজিব বর্ষ উপলক্ষে এই বিশেষ অধিবেশন পরিচালনা করবার জন্য আমাদের যারা বিশেষ করে সংসদের সচিবালয় থেকে শুরু করে সকল কর্মচারী সকলে কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে যারা এই পরিচর্যা। আমাদের মাননীয় সংসদ সদস্যরা উপস্থিত থেকেছেন, যদিও সকলেই আসার ব্যাপক আকাঙ্ক্ষা, কিন্তু সকলকে তো আসতে দেওয়া যায় না। এখানে একটু হিসাব করে রুটিন করে কষ্ট করে তাদেরকে অনেকে বিরত রাখা হয়েছে, কারণ আমরা চাইনি যে একসাথে এসে হঠাৎ সবাই অসুস্থ হোক বা কোনো রকম সংক্রমিত হোক, সেটা আমরা চাই না। সেই জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। কাজেই যারা প্রতিদিনই আসতে চেয়েছে হয়তো তাদেরকে আমরা রুটিন করে দেওয়া হয়েছে, আসতে দেওয়া যায়নি, সেই জন্য সত্যি আমরা খুব দুঃখিত। কিন্তু তারপর আমি বলবো যে এই সংসদটা যারা এসেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই অধিবেশনে যারা কাজ করেছেন, বিশেষ করে সচিবালয়ের সকল কর্মচারী, সাংবাদিক কর্মচারী এবং অধিবেশন চলাকালীন যারা, প্রত্যেকে আবার আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আপনাকেই, কারণ আপনি বিশেষ অধিবেশনটা ধারণাটা নিয়েছেন এবং এর আগে আমাদের করার কথা ছিল, করোনার কারণে আমাদের করা সম্ভব হয়নি, কিন্তু আমরা এই বছরই করতে চেয়েছিলাম। কাজে এটা খুব সফলভাবে আমি মনে করি একটা বিশেষ অধিবেশন সম্পন্ন করেছেন। সেই জন্য মাননীয় স্পিকার আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদ উপনেতা, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, চিফ হুইপবৃন্দ এবং সকল মাননীয় সংসদ সদস্য, আমাদের বিরোধী দলের নেতা। খুব কষ্ট করে তিনি এসে এই মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে ভাষণ দিয়ে গেছেন, তাই বিরোধী দলীয় নেতাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিরোধী দলীয় উপনেতারা সবসময় উপস্থিত থেকেছেন এবং বিরোধী দলের যারা আলোচনায় অংশগ্রহণ করছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমাদের বিশেষ করে চিফ হুইপ এবং হুইপবৃন্দ, তাদের অক্লান্ত পরিশ্রম গেছে, কারণ কে কোথায় বসবেন, কত দূরত্ব বজায় রাখবেন, তারপর কে আসবেন না আসবেন, এবং যাদেরকে বাধা দেওয়া হচ্ছে তাদের কাছ থেকে বকাও খেতে হয়েছে, সেটাও আমি জানি। তো সব কিছু তারা সহ্য করে যে এই সংসদটা পরিচালনা করেছেন, সেই জন্য আমি তাদেরকে এবং আমাদের বিরোধী দলেরও চিফ হুইপ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় ডেপুটি স্পিকার, সভাপতি মণ্ডলীর সদস্য, তাদেরকে ধন্যবাদ জানাই এবং সংসদ সচিবালয়ের সকল মানে আমাদের সিনিয়র সচিব সহ সকল কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ, সরকার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর কর্মচারীবৃন্দ, আমাদের এখানে নিরাপত্তায় যারা নিয়োজিত, আইন শৃঙ্খলাকারী সংস্থা, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ, টেলিফোন বিভাগ, সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানে ব্যক্তিবর্গ, আমাদের সাংবাদিক, বিশেষ করে দৈনিক পত্রিকা, সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল সহ সকল গণমাধ্যম, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটা অনুরোধ আপনার কাছে আমার থাকবে, সেটা হলো এই বিশেষ অধিবেশন পরিচালনায় আমাদের বিশেষ করে সংসদে প্রতিনিয়ত যারা কাজ করেছেন, বিশেষ করে আমাদের সংসদ সচিবালয়ের যারা কর্মচারী, তারপরে সাংবাদিক কর্মচারী, অধিবেশন চলাকালীন দৈনিক ভিত্তিক বার্তাবাহকগণ, বিটিভি সংসদে কর্মরত কর্মচারীগণ থেকে শুরু করে গণপূর্ত এবং তার সহ আমি সবার যারা যারা কাজ করেছে তাদের কথা বলবো যে তাদেরকে অন্তত 1 মাসের মূল বেতনের পরিমাণ সম্মানী ভাতা এই মুজিব বর্ষ উপলক্ষে, যেহেতু বিশেষ অধিবেশন, এই বিশেষ অধিবেশনে এই সম্মানী ভাতা আপনি দেবেন, সেই অনুরোধ আমি আপনার কাছে করছি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি আর সময় নিতে চাই না, কারণ অনেক বক্তব্য দিয়েছি। আমি শুধু এইটুকু বলবো যে জাতিপিতা দেশ দিয়ে গেছেন, আমরা করোনা ভাইরাস থাকা সত্ত্বেও দেশের অর্থনীতি গতিশীল যাতে থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি এবং নিয়ে যাচ্ছি, যার জন্য আমাদের কিন্তু
একেবারে তৃণমূল পর্যায় থেকেই কিন্তু আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি মানুষকে, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা লাঘব হয়। তারপরেও এটা ঠিক যে করোনার জন্য তো কিছু কষ্ট মানুষের আছেই। তারপর আমি বলবো যে যেহেতু সব জায়গায় আবার পুনরায় এই করোনা ভাইরাসটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সকলকে আমার আহ্বান যে প্রত্যেকে, যেমন এখন যেটা আসছে যে অন্ততপক্ষে মুখে মাস্কটা পরে থাকা, আর সবাই একটু যেটা সব থেকে উপকার পাওয়া যায় যে প্রত্যেকে এই ভাইরাসটা যেন কারোর শরীরে স্থান মানতে না পারে, একটু উষ্ণ গরম পানি খাওয়া, উষ্ণ গরম পানি দিয়ে একটু গার্গেল করা, এবং সবসময় হাতটা ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঘর বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা রাখার নিয়মগুলি সবাই যেন একটু ভালোভাবে মেনে চলেন। এবং যেখানে বেশি লোকজনের সমাগম সেখানে যাওয়ার সময় অবশ্যই সবাই মাস্কটা পরে থাকবেন। এবং সেটাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এই মহান সংসদের মাধ্যমে। মাননীয় স্পিকার, এই সংসদ আজকে সম্পন্ন হচ্ছে, আবার আমরা হয়তো 60 দিন পরে আবার আমাদের সবার দেখা হবে। তো সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমাদের বিরোধী দল এই সংসদ সদস্যরা প্রত্যেকটা বিল পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে পড়ে যেভাবে তারা আলোচনা করেছেন এবং বিভিন্ন সাজেশন দিয়েছেন, আমি মনে করি আমরা কিন্তু অনেক এবার সংশোধনী গ্রহণ করেছি, তাতে বিলগুলি আরও সমৃদ্ধশালী হয়েছে বলে আমি মনে করি। এতে এত অল্প সময় এত বিল পাস করা এটাও একটা বিরাট ব্যাপার। কাজে এই সংসদ একদিকে যেমন আমরা মুজিব বর্ষ সেই মানে 9 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত এই মুজিব বর্ষের উপর আমাদের আলোচনা চলেছে, এবং তার পরবর্তীতে সংসদের নিয়মিত কার্যক্রমগুলি আমরা পরিচালনা করে এই সংসদটা অত্যন্ত ফলপ্রসূ এবং সফল একটা সংসদ অধিবেশন আমরা সম্পন্ন করতে যাচ্ছি। আবার আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি উপস্থিত থেকেছেন, বক্তব্য দিয়েছেন, এবং মাননীয় স্পিকার আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের জন্য আমি এটুকু বলবো যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুরক্ষিত থাকেন, এবং এই করোনা ভাইরাসের হাত থেকে আমাদের দেশ এবং দেশবাসী মুক্ত হোক, সেই আশা পোষণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলাদেশ।